এইচএসসি 2022-এ আইসিটির শর্ট সিলেবাসে তোমাদের 5টা অধ্যায় রাখা হয়েছে। 6 নাম্বার চ্যাপ্টার যেটা ডাটাবেজ ম্যানেজমেন্ট সেটা বাদ দিছে। তো যাই হোক, আমরা তোমাদের যখন ফার্স্ট ইয়ারে তোমরা ছিল, এই কোর্সটায় আমি 1, 2, 3 এই চ্যাপ্টারগুলো পড়াইছি। সেফ সাইড আমি 4 নাম্বার অধ্যায়টাও একবার রিভাইজ করছি, একবার পড়াইছিলাম। কিন্তু পরবর্তীতে আমরা যখন এই তোমরা সেকেন্ড ইয়ারে ওঠার পরে আমি চ্যাপ্টার 5 পার্টটুকু পড়াই দিছি, যারা 1 থেকে 4 পর্যন্ত আগে পড়ছিলা। তো চ্যাপ্টার 5 শেষ হওয়ার পরে আমরা আবার কোর্সটাকে রিস্টার্ট করলাম। মানে এখানে আমি এখন থেকে এই 5টা চ্যাপ্টার পুরাই পড়াবো। তোমরা যারা আগে থেকে পড়তেছিলা, যে চ্যাপ্টারগুলো বাদ আছে সেই চ্যাপ্টারগুলো পড়ে নিবা। আর যারা নতুন জয়েন করছো তাদেরকে আমি বলে দিই, আমি ফার্স্টে এখন 4 পড়াবো, তারপরে 3, তারপরে 5 নাম্বার চ্যাপ্টারটা আবার পড়াবো, দেন 1, 2 হচ্ছে সবচেয়ে থিওরিটিক্যাল চ্যাপ্টার। তো অনেকেই দেখা যায় যে ফার্স্ট ইয়ারেও করে ফেলছে, আমরা এই কারণে এটা লাস্টে রাখছি। তো সিরিয়ালটা হবে 4, তারপরে 3, তারপরে 5। এই সিরিয়ালটা আমরা আগে মেইনটেইন করব। প্রথমে 4 নাম্বার চ্যাপ্টারে আমরা যাচ্ছি। এই চ্যাপ্টারটা হলো এইচটিএমএল এবং ওয়েব পেজ ডিজাইন, এই চ্যাপ্টারটার নাম। ফার্স্ট অফ অল প্রশ্ন আসছে এইচটিএমএল এর মিনিং কি? তোমরা কি হয়তো জানো, কিছুটা আইডিয়া তোমাদের আছে, সেটা হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন টেক্সটের ব্যাপারে তো তোমরা সবাই জানো, কিন্তু হোয়াট ইজ হাইপার টেক্সট, মানে এটা কি জিনিস? এই জিনিসটা আমি একটু বুঝায় বলি। আমি যেটা বোর্ডে লিখছি সেটা টেক্সট, মানে আমি বোর্ডে লিখছি, তোমরা দেখতে পাচ্ছ। মানে যেখানে আমার ইনপুট সেটাই তুমি আলটিমেটলি সরাসরি দেখতে পাচ্ছ। হাইপার টেক্সট হলো আমি লিখবো একটা জায়গায়, সাপোজ ধর আমি কিবোর্ডে লিখছি, আর আউটপুটটা কোথায় আসতেছে? কম্পিউটারের মনিটরে। তো এই কারণে আমি এটাকে হাইপার টেক্সট বলতে পারি। তো আমরা এই এইচটিএমএল টা একটা এমন ল্যাঙ্গুয়েজ, আমরা একটা এইচটিএমএল কিন্তু অনেকগুলো সফটওয়্যারে ইউজ করা যায়, কিন্তু তোমাদের বইয়ে যেটা ইউজ করছে সেটা হলো নোটপ্যাড, যেটা আমাদের কম্পিউটারে বিল্ট ইন থাকে। তো এই নোটপ্যাড সফটওয়্যারের মাধ্যমে আমরা এইচটিএমএল কোডিংটা শিখবো। আর এই চ্যাপ্টারটা তোমাদের একটু বলে রাখি, এই চ্যাপ্টারটা থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল। এই কারণে আমি ক্লাসটার সৌন্দর্য বৃদ্ধি হোক বা তোমাদের কি বলবো একঘেয়েমি কাটানোর জন্য প্রতিটা ক্লাসে আমরা থিওরিটিক্যাল একটা অংশ রাখবো এবং বাকিটা হচ্ছে প্র্যাকটিক্যাল অংশ। তো প্র্যাকটিক্যাল অংশে যেটা হবে সেটা হলো আমরা কম্পিউটারে চলে যাব, মানে এইখান থেকে আমরা চলে যাব কম্পিউটারের স্ক্রিনে। ওইখানে আমি আউটপুট যেগুলো কাজটা দেখাবো কিভাবে তোমরা করবা। তোমরা এটা কম্পিউটারেও করতে পারো নোটপ্যাড, অথবা তোমাদের কাছে কারো কাছে যদি কম্পিউটার না থাকে সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো সেটা হলো যে অ্যান্ড্রয়েড ফোনে এই নোটপ্যাড সফটওয়্যার আছে, এইচটিএমএল সফটওয়্যারই আছে, এটা নামায় তুমি ওইখান থেকেও কোডিংটা শিখে নিতে পারো। কোডিংটা খুবই সহজ। মানে আমরা চ্যাপ্টার 5 যারা পড়ছি, সি প্রোগ্রামটা শিখাইতে আমাকে কতটুকু পরিশ্রম করতে হয়েছে, অনেকগুলা বিষয় আছে, কিন্তু তোমাদের এইচটিএমএল কোডিং কিন্তু অনেক সোজা। বেসিক কয়েকটা জিনিস জানলেই তোমরা এইচটিএমএল কোড লিখতে পারবা এবং সহজ ওয়েব পেজ ডিজাইনও করতে পারবা। এই চ্যাপ্টারটা শেষে তুমি একটা মোটামুটি একটা ওয়েব পেজে, স্ট্যাটিক ওয়েব পেজে সবগুলা কন্টেন্ট তুমি মোটামুটি পারবা। আমরা প্র্যাকটিক্যালি সেই জিনিসগুলো দেখাবো এবং তোমরা এগুলা বাসায় প্র্যাকটিস করবা নিজেরা। যে কাজগুলো আমি প্রতিদিন করবো সেই কাজগুলো তোমরা বাসায় একটা একটা করে কাজ করবে। ওকে, তো আমি প্রথমত এই নোটপ্যাড সফটওয়্যারে যাওয়ার আগে, প্র্যাকটিক্যালে যাওয়ার আগে আমি একটু তোমাদের ওয়েব পেজ কি এই সম্পর্কে বা ওয়েবসাইটের ধারণা সম্পর্কে তোমাদের একটু থিওরিটিক্যাল পড়ায় যাচ্ছি। যেটা বই আছে আমি একটু বুঝায় বলি। আমি দুইটা বই মিক্স করে পড়াই। একটা হইলো ফরহাদ মঞ্জুর স্যারের বই, রবিনা তাসনিম ম্যাডামের বই আর কি, আর আরেকটা হইলো মুজিবুর রহমান স্যারের বই। চ্যাপ্টার 4টা তুমি যদি ফরহাদ মঞ্জুর স্যারের বই থেকে পড়ো, আমি যাচাই করে দেখছি এই বইটা ভালো। তো চ্যাপ্টার 4 এর জন্য স্পেশালি ওখানে ইনফরমেশন অনেক বেশি আছে। তো ওদের এটা শুরু হয়েছে, দেখো প্রথম পেজটা আমি একটু তোমাদের স্ক্রিনে শো করতেছি। এই পেজে এখান থেকে তোমরা কি কি শিখতে পারবা বলা হয়েছে। ওয়েব পেজ ডিজাইনের ধারণা ব্যাখ্যা করতে পারবা, ওয়েবসাইটের কাঠামো বর্ণনা করতে পারবা, এইচটিএমএল এর ধারণা ব্যাখ্যা করতে পারবা। এখানে যা যা আলোচনা করা হয়েছে, ওয়েবসাইটের কাঠামো, এইচটিএমএল এর মৌলিক বিষয়গুলা, এইচটিএমএল ধারণা মানে এইচটিএমএল কি, সুবিধাগুলা, এইচটিএমএল এর ট্যাগ, সিনট্যাক্স পরিচিতি,
না, তার মানে হচ্ছে যেভাবে তুমি একটা ওয়েব পেজ ডিজাইন করবা তার জন্য কিছু ট্যাগ লাগবে। ট্যাগ কি জিনিস সেগুলো আমি পরে আসতেছি। তারপরে HTML কিভাবে ফরম্যাট করা যায়, টেবিল কিভাবে যোগ করা যায়, চিত্র কিভাবে যোগ করা যায়, তো এগুলা একটা একটা করে বিষয় আসবে। আর ফাইনালি ওয়েবসাইট কিভাবে পাবলিশ করা যায়, তো সেইগুলো আমরা শিখবো। এগুলো শব্দগুলো তোমাকে বলে দিছে। অনেকগুলা কিওয়ার্ড আছে, যেমন ওয়েব, সার্ভার, হোস্টিং, ডোমেইন, তারপরে আইপি অ্যাড্রেস, ওয়েব পোর্টাল, প্রোটোকল, ইউআরএল, এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো প্রথমে তোমাদের বইয়ে যেভাবে শুরু করছে আমরা ওইভাবে সিরিয়ালি যাচ্ছি, একটা একটা করে টপিক। প্রথমে তোমাদের বইয়ে বলছে একটা ওয়েবসাইট কেন দরকার, বা ওয়েব ডিজাইনের ধারণা দিছে। যে এই যে এটা তোমরা তোমাদের লাইফে অবশ্যই এই ওয়েবসাইটে একবার না একবার গেছো, সেটা হলো এডুকেশন বোর্ড গভ, এই এই পেজটা। তো এখানে বলা হয়েছে যে মিতু পরীক্ষা দিচ্ছে, তার রেজাল্ট বের হয়েছে, সে টেনশনে আছে। যাই হোক, মানে এগুলো বলার কি দরকার ছিল যায় না। তো সে স্কুলে যেতে পারতেছে না, তো স্কুলে না গিয়েও সে রেজাল্টটা অনলাইনে দেখতে পারলো এই ওয়েবসাইটের মাধ্যমে। এই আইডিয়াটা এখানে বলা হয়েছে। তো এখানে সে কি করছে, সে ওয়েবসাইটের একটা ঠিকানা দিছে www.educationboardresults.gov.bd। তো এই যে পুরো জিনিসটার মানে কি, এই যে একটা মানে ডোমেইন, এই টোটালটা একটা ডোমেইন নেম। তো এই ডোমেইনটা কিভাবে, কোনটা অংশ কি, এগুলো আমরা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটা যখন সার্চ করলো তখন মনিটরের স্ক্রিনে একটা যেটা আসছে সেটার নাম হলো ওয়েব পেজ। মানে কোনো একটা ওয়েবসাইটের তথ্য যেই পেজটা ধারণ করে সেটাই হলো মূলত ওয়েব পেজ। তো আমরা এগুলো সংজ্ঞায়ও আসবো। আর যেখান থেকে তুমি যখন কোন একটা ওয়েব পেজ সার্চ করো, যে কম্পিউটারের সাথে কানেক্টেড হও, সেটা সেখানে যে তথ্যগুলো সংরক্ষণ করা আছে সেটাকে আমি ওয়েবসাইট বলি আর কি, ওই ঠিকানাটাকে আর কি। তো এই সংজ্ঞাগুলো এখানে দেওয়া হয়েছে। সংজ্ঞাগুলা থেকে ওয়েব পেজ কি আর ওয়েবসাইট কি, সংজ্ঞা দুটো একটু শিখে রাখবা, কারণ এখান থেকে পরীক্ষায় আসে। থিওরিটিক্যাল কি কি অংশ পড়বা, যে সংশ্লিষ্ট ওয়েব পেজ গুলোকে একটি নির্দিষ্ট ঠিকানার অধীনে যখন ব্যবহার করা হয় তখন ওই ঠিকানাটাকে বলা হয় হচ্ছে ওয়েবসাইট। এই ঠিকানাও দুই ধরনের হয়, একটা ডোমেইন নেম, একটা আইপি অ্যাড্রেস, সেটা আমরা পরে জানবো। তো এগুলো হলো বেসিক আলোচনা। এইখানে তুমি পড়ার মতো জিনিস পাচ্ছ হচ্ছে দুইটা, একটা ওয়েব পেজ কি আর একটা হলো ওয়েবসাইট কি। তো নেক্সট অঙ্কে মানে নেক্সট আমি পেজে আসতেছি, কি বলছে, সিরিয়ালি যাচ্ছি আমরা। এবার এখানে ব্রাউজারের কথা বলা হয়েছে। তো ব্রাউজার মানে হচ্ছে তুমি যখন একটা কম্পিউটার থেকে বা মোবাইল থেকে সার্টেন কতগুলো ওয়েবসাইটকে ভিজিট করো, তো একটা ওয়েব পেজ থেকে আরেকটা পেজে ভ্রমণ বা ভিজিট করো, সেটাকে ইন্টারনেট ব্রাউজিং বলো। আর যেই সফটওয়্যারের সাহায্যে আমি এই কাজটা করি তার নাম হলো ব্রাউজার। হ্যাঁ, তো কতগুলো পরিচিত ব্রাউজার, এর মধ্যে আমরা সবাই বোধহয় গুগল ক্রোম ইউজ করি, মজিলা ফায়ারফক্স অনেকে ইউজ করে, আরো কতগুলো অপেরা, ইন্টারনেট এক্সপ্লোরার মানে এখন কেউ ইউজ করে না, এটা অবসলিউট হয়ে গেছে। আর যে সাফারি ব্রাউজারও আছে লাস্টে, এগুলো আসলে তেমন একটা ইউজ হয় না। মোস্টলি ইউজ হচ্ছে তিনটা, গুগল ক্রোম, অপেরা আর মজিলা ফায়ারফক্স। এর মধ্যে বর্তমানে সব মোটামুটি অ্যান্ড্রয়েড ফোন বলো বা পিসি বলো এই গুগল ক্রোম সাপোর্ট করে। তো এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো ব্রাউজার কি, আর ব্রাউজারের উদাহরণগুলো একটু শিখে রাখবা। এরপরে আসতেছি আমরা ইউআরএল। ইউআরএল এর ফুল মিনিং হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। মানে পার্টিকুলারলি তুমি যখন কোনো একটা ওয়েবসাইট ভিজিট করো, আলটিমেটলি তুমি কিন্তু কোনো একটা কম্পিউটারের কোনো একটা ডাটা সেটা ভিজিট করতেছো। সাপোজ ধরো তুমি ফেসবুক যখন কারো প্রোফাইল ভিজিট করো, ওইটা কিন্তু ফেসবুকের সার্ভারের কোনো একটা কম্পিউটারের কোনো একটা জায়গায় হার্ড ডিস্কে স্টোর আছে। তো তখন তুমি তো ওই অ্যাড্রেসটা যখন তুমি ওই এটা ক্লিক করতেছো, সাপোজ ধরো কোনো একটা ফেসবুকে তোমার ফ্রেন্ডের প্রোফাইলটা ক্লিক করলা, সেটা তো কোথাও সেভ আছে। সেটা কোথায় সেভ আছে? সেটা হলো ফেসবুকের যে সার্ভার কম্পিউটার, তার হার্ড ডিস্কের কোনো একটা জায়গায় সেভ আছে। সেই পার্টিকুলার জায়গাটাকে বলা হয় তার ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তো এখানে মানটা বলা হয়েছে, এখানে এই যে অবজেক্টিভের জন্য 1994 সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক টিম বার্নার্স-লি সর্বপ্রথম প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য পৃথকভাবে চিহ্নিত করার একটা পরিকল্পনা করে।
এবং এই পরিকল্পনার জন্য একটা সবগুলা ওয়েবসাইটের একটা নির্দিষ্ট ঠিকানা থাকবে, সেই ঠিকানাটার নামই বলা হয়েছে ইউআরএল। সাপোজ ধরো তুমি যখন ফেসবুক সাইটটা ভিজিট করো, কি টাইপ করো www.facebook.com, তো তার আগে এখানে একটা উদাহরণ দেখানো হয়েছে যে google.com এর। তো google.com এর একটা টোটাল জিনিস এখানে তোমাদের বোঝানো হয়েছে, দেখো HTTPS এটা হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, HTTP এর ফুল মিনিং। তো এটা দ্বারা কি বোঝায় এটা আমি টোটালি বুঝাবো তোমাদের। এটার কাজ হচ্ছে মূলত এই যে ডোমেইন নেমটা, এই ডোমেইন নেমটাকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করা। আইপি অ্যাড্রেস কি, এগুলো একটা একটা করে জিনিস আমি আলোচনায় আসবো, তুমি আপাতত নামগুলো জেনে রাখো, কারণ না হলে কথা পেঁচায় যাবে। এটাকে বলা হয় প্রোটোকল HTTPS। www হচ্ছে সাবডোমেইন। আর এই যে গুগলটা, এটা হলো মানে ডোমেইনটার নেম। মানে ধরো আমি যদি আমার নামে একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, তাহলে আমি সাপোজ দেখলাম www.engineershahedsir.com। তো ইঞ্জিনিয়ার শাহেদ স্যার নামে যে আমি ডোমেইনটা কিনতে চাচ্ছি, এটার আবার একটা রেজিস্ট্রেশন করতে হবে। তো এগুলো আমি একটা একটা করে আলোচনায় আসবো। .com টপ লেভেল ডোমেইন, TLD বলে এটাকে সংক্ষেপে। তো .com দ্বারা কি বোঝায় আমরা একটু দেখে আসি, আর এটাকে শেষ করে নিই। তারপরে থাকে হচ্ছে ফাইল পাথটা, মানে সাপোজ তুমি গুগলের মধ্যে কোন ফাইলটা ব্রাউজ করতে চাচ্ছ, গুগলের মধ্যে তো অসংখ্য, তুমি সার্চ করে অন্য একটা ফাইল নিয়ে নিতে পারো, সেটা গুগলের মাধ্যমে যদি নাও তাহলে সেই ফাইল পাথটা এখানে উল্লেখ করা থাকবে। এটা একটা ইন্টারনেট অ্যাড্রেস। তো আমি প্রথমে দেখাচ্ছি তোমাদের টপ লেভেল ডোমেইন গুলা কি কি ধরনের হয়ে থাকে। একটু আমার যে শিটটা দিচ্ছি গ্রুপে, তোমরা যদি এমন কেউ থেকে থাকো যে গ্রুপে নাই, তাহলে গ্রুপে অ্যাড হয়ে যাও। কিভাবে গ্রুপে অ্যাড হবা তাও আমি বলে দিব। সবাই এখানে আমি টপ লেভেল ডোমেইন গুলা একটু বলে দিচ্ছি। এই শিটটা তুমি একটু কাজ করো, এই শিটটা একটু নিয়ে আসো, দিয়ে দিবে। তো এখানে দেখো .net এটা দ্বারা নেটওয়ার্ক সার্ভিস বোঝায়। উদাহরণও দিচ্ছি প্রত্যেকটা, যে www.bangla.net এটা হলো যে কি করে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারেরা, মানে ইন্টারনেট কানেকশন দেয় বা ধরো যে ওয়েব পেজ ডিজাইন করে দেয়, এরকম নেটওয়ার্ক সার্ভিসের কাজ করে। .com দ্বারা কমার্শিয়াল অর্গানাইজেশন বোঝায়, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো .com ইউজ করে, যেমন ফেসবুক, গুগল, টুইটার, এগুলা কিন্তু বাণিজ্যিক প্রতিষ্ঠান, তো এই কারণে এরা .com ইউজ করে। .edu এডুকেশন ইনস্টিটিউট, মানে শিক্ষা প্রতিষ্ঠান নির্দেশ করে, যেমন buet.edu, তারপরে du.bd.edu, এরকম এগুলো থাকে, এক্সটেনশন গুলো থাকে। এগুলো হলো টপ লেভেল ডোমেইন। এটা তুমি নিজে তৈরি করতে পারবা না, এটা ই থেকে তৈরি থাকে, গভর্নমেন্ট থেকে তুমি এটা পারমিশন নিতে হয়। সাপোজ তুমি একটা ইউনিভার্সিটি করবা, তো তুমি এডু এই ইসেটা মানে সাপোজ এই টপ লেভেল ডোমেইনটা নিবা, সেক্ষেত্রে তোমাকে এটার জন্য গভর্নমেন্টের কাছে অ্যাপ্লিকেশন করতে হবে, তারপরে তুমি এটা পাইতে পারো। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান এরা .gov, যেমন এডুকেশন বোর্ড .gov.bd, মানে এটা তো শিক্ষা মন্ত্রণালয়, মানে এটা সরকারি প্রতিষ্ঠান, তো ওইখান থেকে যেহেতু এটা মানে তৈরি হয়েছে, এই কারণে এটা .gov ইউজ করে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জন্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন .ind, হ্যাঁ। আর মিলিটারি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আর্মি বা ধরো যে এরা .mil ইউজ করে। আর লাস্টে হচ্ছে .org অর্গানাইজেশন, অলাভজনক প্রতিষ্ঠান, মানে সাপোজ ধরো যারা সরকার যেগুলোকে ভর্তুকি দিয়ে চালায়, সাপোজ ধরো জাতীয় উদরাময় ও কলেরা হাসপাতাল ICDDRB, তো এটা শিশুদের জন্য এটা করছে, এটা সরকারি অনুদান থেকে চলে, এটা কোনো কমার্শিয়াল অর্গানাইজেশন না, এটা হলো অলাভজনক প্রতিষ্ঠান। তো এই ধরনের এরা হচ্ছে .org ইউজ করে। মানে এই টপ লেভেল ডোমেইন গুলা ইউজ হয়, মানে যেই রকম, মানে এটা দেখেই তুমি প্রতিষ্ঠানটার কিসের সম্পর্কে তুমি বুঝে যাবা, যে তুমি যখন সাইট ভিজিট করবা তখন প্রতিষ্ঠানটা কেমন সেটা তুমি বুঝতে পারবা। তো টপ লেভেল ডোমেইনের এই জিনিসগুলো কি বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ, .net আরেকবার একটু। .net হচ্ছে নেটওয়ার্ক সার্ভিস ভাইয়া। ওই যে সাপোজ যারা তুমি ইন্টারনেট যার কাছ থেকে কানেকশন নিছো, যেমন আমি এই তালতলা থেকে একটা কানেকশন নিছি, ওরা হলো তালতলা.net, মানে www.taltola.net। তো এইটা হচ্ছে নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার, ইন্টারনেটের সার্ভিস দেয় বা ওয়েব পেজ ডিজাইন করে দেয়, তুমি ওয়েবসাইট কিনতে পারো, এই ধরনের কাজগুলো করে। তো এবারে আসো থিওরিটিক্যাল, আমি এই প্রশ্নটায় আসি
খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হলো একটা ওয়েব পেজ বা একটা ওয়েবসাইট যদি তুমি তৈরি করতে চাও, সাপোজ ধরো আমি একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, যে শাহেদ স্যার নামে আমি একটা ওয়েবসাইট করব, এই হলো এই নামে আমি কোনো একটা ডোমেইন কিনতে চাই, যেটা আমার জিমেইল অ্যাড্রেস, এটা তুমি একটু জেনে রাখো, এটা হলো আমার জিমেইল অ্যাড্রেস। হ্যাঁ, তো আমি এই নামে কোনো একটা ডোমেইন কিনতে চাচ্ছি, যেন স্টুডেন্টরা যদি এটা দিয়ে সার্চ দেয় যে enggshedSIR.com, অবশ্যই কম দিব আমি। হ্যাঁ, আমার তো আর অর্গানাইজেশন হবে না, আমার তো অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে আমি .com দিব। তো এই নামে যদি আমি একটা ডোমেইন কিনতে চাই, তাইলে আমার কি কি কাজ করতে হবে সেটা, মানে একটা ওয়েবসাইট যদি আমি পাবলিশ করতে চাই তাহলে আমার কি কি করণীয়, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমে আমি তোমাকে এই থিওরিটা একটু পড়াচ্ছি। তো তোমাদের সবাই এই শীটগুলা কিন্তু অবশ্যই কোচিং থেকে এসে সংগ্রহ করবা, অনলাইনে তো আমি দিয়ে রাখছি, কিন্তু তাও সবাই অবশ্যই হার্ড কপি গুলা সংগ্রহ করবে। ওয়েব ব্রাউজারের কথা বলছি আমি ভাইয়া, যে সফটওয়্যার ইন্টারনেটের বিভিন্ন ওয়েব পেজ ইনফরমেশনের প্রদর্শনের কাজ করে তাকেই ওয়েব ব্রাউজার বলে। কতগুলো ওয়েব ব্রাউজারের ঠিকানা আমি এখানে দিয়ে দিছি। তো এবার সবাই ওয়েবসাইট বা ওয়েব পেজ চালু করার ধাপগুলো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমি এটাকে একটা স্টার মার্ক দিয়ে রাখতেছি, এই প্রশ্নটা তোমরা পড়বা। আমি ধাপগুলো বলতেছি। যদি তুমি কোনো ওয়েবসাইট তৈরি করতে চাও আমার নামে, আমি যদি করতে চাই, তাহলে প্রথমে আমাকে একটা ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে হবে কার কাছে? বিটিআরসির নাম শুনছো তোমরা সবাই, মানে এই বিটিআরসির কাছে আমার হয়তো যেতে হবে না, আমি যাব কোথায়? আমি যাব কোনো আইএসপি। এই জিনিসগুলো একটু জেনে রাখো, আইএসপি এর ফুল মিনিং হলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এদের কাছে গিয়ে আমি বলবো যে ভাই আমি একটা মানে ইঞ্জিনিয়ার শাহেদ স্যার নামে আমি একটা ওয়েবসাইট চালু করতে চাই, যেখানে আমার সব ইনফরমেশন থাকবে, আমি এগুলো এখানে আপলোড করব। ধরো যে আমার স্টুডেন্টরা নোটপত্র এগুলা সবকিছু যেন এখান থেকে পাইতে পারে, এরকম একটা ওয়েবসাইট করব। তাহলে উনি আমাকে একটা ডোমেইন নেম ঠিক করতে বলবে, আমি বললাম হ্যাঁ ইঞ্জিনিয়ার শাহেদ স্যার, এটা হলো ডোমেইন নেম। এইটা ওরা আগে সার্চ করে দেখবে এটা অ্যাভেলেবল কিনা, কারণ তোমরা সবাই জানো যে যারা তুমি যদি একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে চাও, তাহলেও কিন্তু ওরা মানে বলে যে এই নামে অ্যাভেলেবল নাই, অলরেডি আছে। ওরাই তোমাকে সাজেশন দেয় যে ভাই শাহেদ স্যার তো নাই, ইঞ্জিনিয়ার শাহেদ স্যার আপনি দরকার হলে ইঞ্জিনিয়ার শাহেদ স্যার 250 দেন তাইলে হবে। তো তখন আমরা ওইভাবে যাই। আর তো ফার্স্টে বলছি সুন্দর একটি নাম যা সহজে মনে রাখা সম্ভব আর অর্থবোধক, সেটা নির্বাচন করে সেই নামে আগে আমাকে রেজিস্ট্রেশন করতে হবে, যে এই নামে আমি ডোমেইন নেমটা কিনবো। ভাইয়া এটা একটা অনলাইনের জায়গার মতো, জায়গা যেমন কিনতে হয়, অনলাইনে আমাকে এই নামটা রেজিস্ট্রেশন করে অন্য কেউ যেন এটা ইউজ করতে না পারে, সেই এটা রেজিস্ট্রেশন করে নিতে হবে, 1 নাম্বার ধাপ। এরপরে আসো 2 নাম্বার ধাপ। 2 নাম্বার ধাপ হচ্ছে ভাইয়া রেজিস্ট্রেশন হয়ে গেল, এইবারে হচ্ছে আমাকে ওয়েব পেজ ডিজাইন করতে হবে। ভাইয়া আমরা কিন্তু এই চ্যাপ্টারটার মূল মানে এই চ্যাপ্টারটার নাম কি? HTML এবং ওয়েব পেজ ডিজাইন। আমরা কিন্তু ওয়েব পেজ ডিজাইনই শিখব, কিন্তু যত যাই বলো ভাইয়া তুমি তো নভিস হবা, তাই না? মানে তুমি তো ভাইয়া এটার জন্য মানে এটা নিয়ে অনেকে বছরের পর বছর কাজ করে, তুমি শিখবা বেসিক কতগুলো জিনিস, তুমি একটা নরমাল ওয়েব পেজ তৈরি করতে পারবা, ভালোই তৈরি করতে পারবা, কিন্তু তুমি প্রফেশনাল না, প্রো না। তো দ্যাট ইজ ওয়াই আমরা কি করব, প্রফেশনাল যারা ওয়েব পেজ ডিজাইনার, সুন্দর করে আকর্ষণীয় করার জন্য আমার ওয়েব পেজটা কি হইতে হবে? সুন্দর। এক্ষেত্রে প্রফেশনাল ওয়েব পেজ ডিজাইনের সহযোগিতা নিলে ভালো হয়। অনেক প্রতিষ্ঠান আছে যারা অর্থের বিনিময়ে ওয়েব পেজ ডিজাইন করে দেয়, ডিজাইনটা করে আমাকে তোমাকে সফট মানে পেন ড্রাইভে দিয়ে দিবে। তুমি কি করবা, এই ডিজাইনটা নিয়ে সেই আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছে যাবা, গিয়ে বলবা ওই যে আমি ডোমেইন নেমটা কিনছি ইঞ্জিনিয়ার শাহেদ স্যার, ওই নামে আমার এই যে ওয়েব পেজটা আমি ডিজাইন করে নিয়ে আসছি সুন্দর মতো, মানে শাহেদ স্যার ধরো যে এখানে ইনফরমেশন, ম্যাথ, আইসিটি, কোন কোন টপিক কখন কখন ক্লাস, রুটিন গুলা সবগুলো সুন্দর করে ডিজাইন করে নিয়ে আসছি, এইটা আপনি ওই ওয়েব পেজে আপলোড করে দেন। সাপোজ আমি একটা জায়গা কিনছি, সাপোজ ধরো তোমার যে ওয়েব পেজটা সেটা 10 এমবির একটা মানে 10 মেগাবাইট, তো 10 মেগাবাইটের জন্য হয়তো আমাকে ইয়ারলি 10,000 টাকা বা এরকম 8,000 টাকা খরচ করতে হবে।
তো ওরা বলবে যে ভাই এটা ইয়ারলি এত চার্জ হবে, আপনি তাহলে এটা হোস্ট করে দিব। যত বড় পেজ হবে। হ্যাঁ, রাহাতের কোনো প্রশ্ন আছে বলো। ভাই টাকাটা কি গুগলকে দিতে হয়? না, টাকা গুগলকে দিতে হয় না ভাইয়া। এটা হলো ওই যে যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ওরা নির্দিষ্ট অ্যামাউন্টের ডাটা কিনে রাখছে। এইটা ভাইয়ারা বিভিন্ন মানে ব্রাউজার কোম্পানি আছে, তো ওরা এই সার্ভারের ইগুলা বিক্রি করে, জায়গাগুলো বিক্রি করে। তো ওদের কাছ থেকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা কিনে নেয়, ওর কাছ থেকে তুমি কিনবা। বুঝছো? মানে এটা অনেকটা তুমি ক্লাউড বলতে পারো, যে ডাটার ক্লাউড আছে, তুমি ক্লাউডে উঠাই দিবা। বুঝছো? যেখান থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ওই ডাটা অ্যাক্সেস করা যাবে। আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। তো এই ডোমেইন রেজিস্ট্রেশনটা করব। রেজিস্ট্রেশন করার পরে ওই ওয়েব পেজটা আমি ওই ডোমেইন যে রেজিস্ট্রেশন করছি যেই নামে, আর যেই জায়গাটা আমি কিনছি ক্লাউডে আর কি, ডাটা ক্লাউডে, ওইখানে হোস্ট করে দিব। হোস্ট মানে হচ্ছে আপলোড করে দিব, সোজা কথা। তো তাইলে অনেক প্রতিষ্ঠান আছে যারা অর্থের বিনিময়ে এই হোস্টিং সার্ভিসটা প্রদান করে থাকে। আর ফাইনালি ভেরা, তুমি তোমার ওয়েব পেজ হয়ে গেছে। এখন তুমি কিন্তু তোমার এই ওয়েব পেজ কে জানে? তোমরা কয়েকজন স্টুডেন্ট, ধরো আমি করছি একটা ওয়েব পেজ, তো এটা কে জানবে? তোমরা এই যারা করছো স্টুডেন্ট, এরাই জানবে খালি। কিন্তু আমার এই ওয়েব পেজটাকে জনপ্রিয় করার জন্য কি করতে হবে? সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত হইতে হবে। গুগল, ইয়াহু, এদের কিন্তু নিজস্ব সার্চ ইঞ্জিন আছে, এদের বাংলাদেশে অফিস আছে। এদের কাছে গিয়ে বলতে হবে ভাই ম্যাথমেটিক্যাল বা আইসিটি নিয়ে যদি কেউ সার্চ দেয়, তাহলে ভাই যেন আমার পেজটা আগে আসে। এবং ভাইয়া মানে যত আগে আসবে তত তোমার টাকার অ্যামাউন্ট বেড়ে যাবে। তো ওইভাবে সার্চ ইঞ্জিনের সাথে তুমি রেজিস্ট্রেশন করে যুক্ত হয়ে যাবা। কেউ যদি আইসিটি মানে ভিডিও ক্লাস এটা দেয়, তাহলে আমি হয়তো টাকা একটু কম দিলাম, তাহলে আমারটা হয়তো কিছু পরে আসবে। টাকা বেশি দিলে সার্চে প্রথম নাম আমার আসবে। তো বিষয়টা হলো এরকম। এই ধাপটা অত্যাবশ্যকীয় না, কিন্তু ওয়েব পেজটা বা সাইটটাকে প্রচারমুখী করার জন্য সার্চ ইঞ্জিনের সাথে অবশ্যই যুক্ত হইতে হবে। এই 4টা ধাপে তুমি একটা ওয়েবসাইট পাবলিশ করতে পারো। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ শিওর, বলো। স্যার এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ব্যাপারটা বললেন, এটা স্যার টাকা দিতে হয় নাকি স্যার নিজে নিজেও করা যায়? নিজেও করা যায়, কতগুলো ফ্রি হোস্টিং আছে, কিন্তু তাতে না তুমি খুব বেশি জনপ্রিয় হইতে পারবা না। মানে গুগলের অফিস আছে, বাংলাদেশ অফিস আছে, গুগল, ইয়াহু, এদের বাংলাদেশ অফিস আছে। তুমি ওইখানে গিয়ে রেজিস্ট্রেশন করলে সার্চ ইঞ্জিনের সাথে এটা কি বলবো, এথিক্যাল হবে, এবং দেখবা যে এটা দ্রুত জনপ্রিয়তা পাবে, কারণ ওরা নিজেরা মার্কেটিং করে, অ্যাড আসে। বুঝতেছো আমার কথা? তো এটা অনেক ক্ষেত্রে মানে আছে, মানে যেমন অ্যান্টিভাইরাস ফ্রিও কিন্তু পাওয়া যায়, মানে অনেকগুলো ভার্সন, কিন্তু কোনোটাই কিন্তু ক্যাসপারস্কির মতো হবে না। বুঝছো? মানে ব্যাপারটা অনেকটা এরকম। আমি কি বুঝাতে পারছি? অনেক জি স্যার। কিছুরই ফ্রি ভার্সন আছে, কিন্তু এই সার্চ ইঞ্জিনের সাথে যুক্তি যেটা, সেটা তুমি চাইলেও করতে পারো, কিন্তু তোমার প্রচারমুখী যদি তুমি বেশি হইতে চাও, সেক্ষেত্রে তুমি সেটা লিগালি ওয়েতে আসবা আর কি। তো এই 4টা ধাপে তুমি ওয়েবসাইট পাবলিশ করতে পারো। এবার আজকের ক্লাসের থিওরিটিক্যাল যে অংশগুলো আমরা পড়লাম, এবার আমরা একটু চলে যাব, থিওরি কিন্তু টানা পড়তেছি না আমরা দেখবো যে কিভাবে আমরা একটা ওয়েব পেজ ডিজাইন করতে শুরু করতে পারি, কিভাবে আমরা স্টার্ট করতে পারি। তার জন্য নোটপ্যাড সফটওয়্যার সম্পর্কে তোমাদের আইডিয়া থাকা লাগবে, সেটা আমি মোটামুটি দিয়ে দিব। আর পাশাপাশি কতগুলা ট্যাগ বা সিনট্যাক্স তোমাদের মুখস্থ রাখতে হবে। কি কি সিনট্যাক্স বা ট্যাগ তোমাদের মনে রাখতে হবে, সেটা আমি একটু তোমাদের পেজে দেখাচ্ছি। সবাই দেখে নাও, সবাই দেখতে পাচ্ছ HTML কোডিং ট্যাগ। এটা তোমাদের সেকেন্ড পেজে আছে। তো প্রথমেরটা প্রয়োজন নাই। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। অনলাইনে যারা আছো? ওকে। সো যেগুলা একটু এখনই পড়তে হবে, সেগুলা আমি একটু বলতেছি। তোমরা মনে রাখবা যে এই প্রত্যেকটা ট্যাগ শুরু এবং শেষ আছে।
মানে শুরু হইলে তুমি একটা ট্যাগে লেস দেন এবং গ্রেটার দেন চিহ্ন দিয়ে একটা ট্যাগ নির্দেশ করে আর কি। একটা প্রথম যেটা ট্যাগ সেটা হলো এইচটিএমএল ডকুমেন্ট। যদি তুমি স্টার্ট করতে চাও, একটা এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করবা, তাহলে তুমি এইচটিএমএল ট্যাগ এবং শেষে স্ল্যাশ দিয়ে তোমাদের এইচটিএমএল ট্যাগটা শেষ করতে হবে। মানে নরমালি এইচটিএমএল এটা ট্যাগ শুরু, আবার যখন স্ল্যাশ দিয়ে দিব তখন বুঝায় এইচটিএমএল ট্যাগ শেষ। আর এর মাঝখানে ডট ডট দিয়ে বুঝাইছে তুমি যদি ওয়েব পেজে যা যা লিখবা এর মধ্যে তুমি লিখবা, তাহলে সেই জিনিসগুলো তোমার ওয়েব পেজে আলটিমেটলি শো করবে। এক নাম্বার। আজকে খুব বেশি শিখবো না আমরা, মানে 10টার মতো আমরা ট্যাগ তোমাদের প্রতিদিন করে যদি পড়াইতে পারি, তুমি আস্তে আস্তে যদি মনে রাখতে পারো, তাইলে দেখবা যে এক সময় তোমাদের জিনিসগুলো সহজ হয়ে আসছে। এরপরে আসো হেড। বেড়া যে কোনো, আমি যদি কোনো একটা ওয়েব পেজ করি, একটা হেডিং থাকে নিশ্চয়ই, যে হেডিংটা হচ্ছে ভেড়া, সাপোজ ধর আমি একটা জিনিস সম্পর্কে লিখবো, তো এটার একটা হেডিং থাকে, তারপরে আমি তো নরমালি প্যারাগ্রাফ লিখলাম। তো হেডটা হচ্ছে, তোমরা বুঝতেই পারো, সাপোজ গরুর রচনা লিখতেছো, কাউ লেখো উপরে, ওইটা হলো হেড। হেড ট্যাগও ক্লোজ করতে হয়। এরপরে হচ্ছে টাইটেল। টাইটেলটা হলো ভেড়া, তুমি ওয়েব পেজ যখন একটা ওয়েব পেজ থাকে, ফেসবুকে যখন গেছো তুমি দেখবে যে উপরে কিন্তু একটা টাইটেল ফেসবুক লেখা থাকে, তাই না? মানে এটা হলো ওয়েব পেজের একদম টপ লেফটে এটা থাকে। আমি কম্পিউটারে সেটা তোমাদের দেখাবো একটু পরে। টাইটেল ট্যাগটা শুরু এবং শেষ করছে। এরপরে হলো বডি ট্যাগ। মানে তুমি যখন একটা পেজের বডিতে কোনো কিছু লিখবা, সাপোজ একটা এটার বডিতে কোনো কিছু লিখবা, তখন আগে বডি ট্যাগটা শুরু করে নিতে হবে। তারপরে যদি লেখো এর মধ্যে যা যা লিখবা সেটা এই বডির মধ্যে লেখাটা আসবে। নেক্সট আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো প্যারাগ্রাফ ট্যাগ। আচ্ছা, এখানে হেডিং H1 H2 H3 এগুলা দিয়ে যেটা বোঝায় যে সাব হেডিং থাকে অনেক সময়। মানে প্রথমে H1 দ্বারা বোঝায় প্রথম হেডিংটা, তারপরে হ্যাঁ প্রশ্ন থাকলে বলো ভাইয়া। ভাই ওই .com .edu এগুলো কোনখান দিয়ে লেখা হয়? এটা হলো তুমি মানে যখন কোন একটা রেজিস্ট্রেশন করবা, সাপোজ ধরো আমি একটা কমার্শিয়াল অর্গানাইজেশন করছি, হ্যাঁ, তো এই কমার্শিয়াল অর্গানাইজেশনের জন্য আমাকে বাণিজ্য মন্ত্রণালয় এদের সাথে যোগাযোগ করতে হবে। সাপোজ ধরো আমি এডুকেশনাল ইনস্টিটিউট তৈরি করছি একটা, সাপোজ আমি একটা স্কুল বা আমি একটা কলেজ বা একটা ইউনিভার্সিটি দিচ্ছি, তো এটা আমি .edu নামে আমার একটা, তখন আমি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে তারপরে অনুমতি নিয়ে তারপরে সেটা ডোমেইনে দিতে পারবো। আমার কথা কি বুঝতে পারছো? এইগুলো দিয়ে করা যায় না, এগুলো ওরা করে দিবে? না না, এটা নরমালি হবে না। মানে নরমালি কমার্শিয়াল অর্গানাইজেশনটা খুব সোজা। মানে কারণ কি, কমার্শিয়াল অর্গানাইজেশন তো ধরো যে আমি আমার নামে করি, এইটার জন্য আমার হয়তো এত মানে কি নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না। নরমাল একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানি .com করে দিতে পারবে। কিন্তু এডুকেশনাল ইনস্টিটিউট, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এগুলো কিন্তু নরমালি হবে না। আমার কথা কি বুঝছো? ওই টপ লেভেল ডোমেইন গুলা কিন্তু সংরক্ষিত থাকে, ওইটা আমি চাইলেই পারবো না। বা গভর্নমেন্ট অর্গানাইজেশন, এটা আমি চাইলেই পারবো না। সবাই কি বুঝছো? কিন্তু কমার্শিয়াল অর্গানাইজেশন ইজিলি অ্যাক্সেস করা সম্ভব, কারণ প্রচুর বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে। এইটা যদি বারবার মন্ত্রণালয়ে যায় তাইলে হয়তো অনেক জটিলতা বাড়বে, এই কারণে এইটাকে হয়তো রিল্যাক্স করে রাখা হয়েছে। আমার কথা কি বুঝছো? আর ভাই অর্গানাইজেশনটা যেটা হচ্ছে সাহায্যের জন্য, অলাভজনক প্রতিষ্ঠানও এরকমই ভাইয়া, এটা তো সরকার চালায়। মানে ধরো ICDDRB, এটা তো গভর্নমেন্ট চালায়, তো এটা গভর্নমেন্টের অনুমতি লাগবে অবশ্যই। তো বিষয়গুলো একটু এরকম আর কি। তো এগুলো আসলে কি তোমাদের অতটুকু জেনে রাখাই যথেষ্ট। তোমরা মূলত এই চ্যাপ্টারে কি করবা, তোমরা ওয়েব পেজটা ডিজাইন করবা। এর প্রাসঙ্গিক অনেক কিছু বিষয় আছে, অনেকগুলা টপিক। তোমরা যেমন ধরো যে আমি যে টপিকটা পড়াইলাম, এই যে টপ লেভেল ডোমেইন, এই পোর্শনটা কিন্তু বই আর কিচ্ছু লেখা নাই, এতটুকু। বুঝছো তুমি আমার কথা? তো তোমাদের কতগুলো পড়ার জায়গায় আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব, কিন্তু কোন কোন জায়গায় তোমাদের পড়া স্টপ করে দিতে হবে। কারণ HTML নিয়ে কিন্তু অনেক পড়াশোনা, মানে অনেকে আছে যে ওয়েব পেজ ডিজাইন করেই তো মানে জীবিকা নির্বাহ করে, এই কাজটাই করে। তো আমরা তো আর এই কাজটা করতেছি না। আমরা ওয়েব পেজ ডিজাইনটা শিখবো, যে জিনিসগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো করার চেষ্টা করবো আর কি। তো যাই হোক, প্যারাগ্রাফ করলাম, টেবিলে আজকে যাব না। এই যে এই ব্রেক, এটা একটু দেখাই। ব্রেক ট্যাগ ভেড়া, এটা দিলে এক লাইন গ্যাপ, তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা ট্যাগই কিন্তু ক্লোজ আছে, কিন্তু এই ব্রেক ট্যাগটা এখানে কোনো ক্লোজ নাই।
আচ্ছা আমি একটু বলি, ট্যাগ দুই ধরনের হয়। একটা হলো কন্টেইনার ট্যাগ, যেটা হলো ক্লোজ করতে হয়, এই সব কন্টেইনার ট্যাগ। আর লাস্টে দেখতে পাচ্ছ মানে কয়েকটা আছে যে এইচআর, তারপরে বিআর, এগুলো নিয়ে আমি কয়েকগুলোকে এমটি ট্যাগ বলা হয় আর কি, হ্যাঁ, যেগুলো ক্লোজ করতে হয় না। তো এই ট্যাগটা, বিআর ট্যাগটা হলো ব্রেক বোঝায়। এইটা দ্বারা হচ্ছে একটা লাইন গ্যাপ দিব, সাপোজ একটা লাইন লেখার পরে আমি পরের লাইনটা একটা লাইন গ্যাপ রাখবো, তখন এই ব্রেক ট্যাগটা ইউজ হয়। আচ্ছা এছাড়াও অনেকগুলা ফন্ট ট্যাগ ইউজ করব আমরা, এই যে এখানে ফরম্যাটিং টেক্সট আছে অনেকগুলা। তো এগুলো আমি আস্তে আস্তে একবারে সবগুলো শিখবো না আজকে। তোমাদের আমি মূলত এইচটিএমএল থেকে শুরু করে প্যারাগ্রাফ পর্যন্ত এবং ব্রেক ট্যাগ এবং কতগুলো জিনিস, যেমন ধরো কিভাবে একটা ফন্টকে বড় করতে হয়, কিভাবে একটা ফন্টকে তুমি কালার করবা, এই কতগুলো ফরম্যাট আজকে তোমাদের আমি ক্লাসে শেখানোর চেষ্টা করব। কিভাবে একটা ওয়েব পেজ স্টার্ট করবা। আজকে আমি তোমাদের যে প্র্যাকটিক্যাল গুলো দেখাবো আমি একটু লিখে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অনেকগুলো প্র্যাকটিক্যাল এখানে আছে, প্রায় 10-12টার মতো প্র্যাকটিক্যাল থাকবে। এর মধ্যে প্র্যাকটিক্যাল অংশ যেগুলো, এর মধ্যে আজকে তোমাদের আমি তিনটা পড়াবো। এর মধ্যে এক নাম্বার হলো একটি ওয়েব পেজ খোলা, আর দুই নাম্বার হলো ওয়েব পেজে টেক্সট ফরম্যাটিং। যারা টেক্সট ফরম্যাটিং বলতে বোঝায় টেক্সটকে বড় করব, ছোট করব, কালার করব, আন্ডারলাইন করব, বিভিন্ন কাজ করব। তো এই দুইটা প্র্যাকটিক্যাল আজকে আমরা একটু শেখার চেষ্টা করি। আমি রেকর্ডিং অংশটা একটু পজ দিচ্ছি তোমার। ওকে, সো সবাই নিশ্চয়ই কম্পিউটার স্ক্রিন দেখতে পাইতেছো। তোমরা যেভাবে স্টার্ট করবা সেটা হলো নোটপ্যাড প্রথমে বের করবা। নোটপ্যাড বের করার সিস্টেমটা বলি, সাপোজ কেউ খুঁজে পাচ্ছ না, তাহলে কম্পিউটারের সার্চ বাটনে যাবা, এখানে দেখবা যে নোটপ্যাড আছেই, আমি আগেই বের করে রাখছিলাম। আর কারো যদি না থাকে এখানে নোটপ্যাড টাইপ করবা, তাহলে তুমি এই নোটপ্যাড অ্যাপটা পেয়ে যাবা। এটা কম্পিউটারে বিল্ট ইন থাকে সবার কম্পিউটারে। সো তুমি এটা ক্লিক করলে তুমি এরকম একটা টেক্সট ফাইল পেয়ে যাচ্ছ। এরা আমার কিন্তু আলটিমেট টার্গেটটা কি বল, একটা ওয়েব পেজ ডিজাইন করা। তো আমি প্রথমে এটা কিন্তু টেক্সট ফাইল, এখান থেকে আমরা চেষ্টা করব কিভাবে একটা ওয়েব পেজ খোলা যায়। আজকে তোমাদের আমি সেই প্রোগ্রামটা ফার্স্টে দেখাচ্ছি। তার জন্য হ্যালো প্লিজ, ওকে, এসিও আহমেদ, ইউ আহমেদ, ওকে। তো যাই হোক, এইচটিএমএল সবাই কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন, এইচটিএমএল লিখবা, এইচটিএমএল ট্যাগ শুরু এবং কি করবা, এইচটিএমএল ট্যাগটা ক্লোজ করবা। শুধুমাত্র এতটুকু যদি তুমি লেখো, এর ভিতরে ধরো কিছুই লিখলাম না, তাহলে আমাদের একটা ওয়েব পেজ স্টার্ট হয়ে যাবে। কিন্তু এখানে আমরা এই যে টপিকটা শিখতেছি, টপিকটার নাম হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মানে আমরা লিখছি এখানে, কিন্তু আউটপুটটা আসবে কোথায়, ওয়েব ব্রাউজারে। তো এটা হলো টেক্সট ফাইল। তুমি কি করবা, এইটাকে ফার্স্টে সেভ করো। এখানে একটা দেখো ড্যাশ টিএক্সটি আসছে, আমি লিখলাম মাই, তোমাদের বইয়ে তাই লিখছে, ফার্স্ট ওয়েবসাইট ডট টিএক্সটি। এইটাকে আমি ডেস্কটপে সেভ করলাম। সেভ করার ফলে দেখো এখানে একটা টেক্সট ফাইল সেভ হয়েছে, দেখতে পাচ্ছ ক্লাসের সবাই? তো এখানে একটা টেক্সট ফাইল সেভ হয়েছে। আমি টেক্সট ফাইল না, আমার টার্গেট হলো একটা এইচটিএমএল ফাইল তৈরি করা। সেক্ষেত্রে সেভ অ্যাজ দিবা। সেভ অ্যাজ দেওয়ার পরে মাই ফার্স্ট ওয়েবসাইট ডট এইচটিএমএল এই এক্সটেনশনটা যদি দাও, দিয়ে সেভ করো, তাইলে তোমরা দেখতেই পাচ্ছ এইখানে একটা স্ক্রিনে একটা ওয়েব ব্রাউজার চলে আসছে। আমি একটু বলে রাখি যে আমার ডিফল্ট ব্রাউজার হলো গুগল ক্রোম, এই কারণে গুগল ক্রোম আসছে। তোমাদের যদি ভাইয়া মজিলা ফায়ারফক্স বা অন্য কোনো ব্রাউজার থাকে তাহলে সেটাই আসবে। সো
এখন আমি যদি মাই ফার্স্ট ওয়েবসাইটের মধ্যে ক্লিক করি, দেখো পুরো খালি একটা পেজ আসছে, একদম কিচ্ছু নাই, কারণ আমি তো কিছু লিখিই নাই এটার মধ্যে। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই, অনলাইনে যারা আছো, একটা কথা জানাই রাখি, এই যে জায়গাটা আছে এইটাকে বলা হয় টাইটেল। হ্যাঁ, আর এইখানে হলো বডির মধ্যে এই আমরা কিছু লিখি তাহলে এখানে লেখাটা আসে, যেটা আমি বুঝাইতে চাইছিলাম এর আগে। ফাইন। তো এটা হচ্ছে আমাদের মাই ফার্স্ট ওয়েবসাইট, সেটা টেক্সটটা তুমি মনে রাখবা, তুমি কিন্তু টেক্সট ফাইলটাকে এডিট করবা আর আউটপুটটা কোথায় পাবা? এই ওয়েব ব্রাউজারে। সো আসো আমি একটা একটা করে এখন অ্যাড করি। আমরা টাইটেল অ্যাড করব ফার্স্টে। টাইটেল দিলাম, টাইটেল ট্যাগের মধ্যে লিখবো ইঞ্জিনিয়ার শাহেদ স্যার আইসিটি ক্লাস। টাইটেল ট্যাগ শেষ করলে স্ল্যাশ টাইটেল। এই ফাইলটাকে আমি সেভ করলাম, এই ফাইলটা সেভ করলাম, অটোমেটিক আমার এই ফাইলটা আপডেট হয়ে যাবে। এটাকে একটু রিফ্রেশ দাও, দাঁড়াও, এটা সেভ অ্যাজ দিতে হবে, অটোমেটিক আপডেট না, এটাকে সেভ অ্যাজ। তাহলে আমি ওইটাকে আপডেট করি, মাই ফার্স্ট ওয়েবসাইট ডট এইচটিএমএল নামে সেভ করলাম, আগেরটাকে রিপ্লেস করলাম। তাহলে এখন আমি যখন এটাতে যাব, সবাই লক্ষ্য করো টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? ক্লাসের সবাই, অনলাইনে যারা আছো আমাকে একটু জানাও, সবাই কি বুঝতেছো? এ টু জেড বুঝতে হবে ভাইয়া। তো আমি ফার্স্টে টাইটেলটা চেঞ্জ করলাম, এবার আমি এইচটিএমএল এর বডিতে কোনো লেখা লিখব। সো আমরা টেক্সটটাকে ইমপ্রুভ করার চেষ্টা করি। ওকে, টাইটেল হয়ে গেল, এবারে আসো বডি ট্যাগটা ইউজ করব। বডিটা ক্লোজ করব, কিন্তু বডির মধ্যে কি লিখবো? সাপোজ তোমাদের বইয়ে যেটা লিখছে সেটাই করি সবার আগে, হ্যালো ওয়ার্ল্ড। মানে হ্যালো ওয়ার্ল্ড কেন লিখছে? এর মাধ্যমে আমরা কার সাথে কানেক্টেড হইতেছি বলো? দুনিয়ার সাথে। একটা ওয়েবসাইট ডিজাইন করতেছি, এই কারণে হ্যালো ওয়ার্ল্ড লিখছে। আচ্ছা, বডি ট্যাগ শুরু করলে একটা ট্যাগ অবশ্যই কি করতে হয়? ক্লোজ করতে হয়। একটা ট্যাগ যদি তুমি শুরু করো, এই ট্যাগটা অবশ্যই ক্লোজ করতে হবে। ক্লোজের জন্য কি দিতে হয়? স্ল্যাশ। তাহলে এখানে মানে বাড়তি পার্থক্যটা কি হবে বল? টাইটেলে থাকবে এটা, আর মানে পেজের বডিতে এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসবে। সো এটাকে কি করবা? ফাইল দিয়ে সেভ অ্যাজ, প্রত্যেকবার তুমি সেভ অ্যাজ দিবা, আগেরটাকে রিপ্লেস করবা। আগেরটা রিপ্লেস হয়ে গেল, এবারে বাড়তি হিসেবে কি আসবে বলো? এই যে হ্যালো ওয়ার্ল্ড। সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, প্রথম প্র্যাকটিক্যালটা আমাদের হয়ে গেছে। প্রথম প্র্যাকটিক্যালটা হলো একটা ওয়েব পেজ কিভাবে খুলতে হয় সেটা আমরা শিখলাম। 2 নম্বর প্র্যাকটিক্যাল আমরা বলছি যে একটা ওয়েব পেজের টেক্সটকে বিভিন্ন ভাবে ফরম্যাট করা যায়। ফরম্যাট মানে ছোট করা, বড় করা, মাঝখানে নেওয়া, আন্ডারলাইন, ইটালিক, অনেক কিছু আছে, কালার চেঞ্জ। তো আসো আমরা একটা একটা করে ফরম্যাটিং শিখি। এই হ্যালো ওয়ার্ল্ড কে নিয়েই আমরা খেলব, মানে হ্যালো ওয়ার্ল্ড নিয়ে আমরা অনেক কাজ করব। তো এবার আমি চাচ্ছি প্রথমে হ্যালো ওয়ার্ল্ডটা মাঝখানে আসুক ফার্স্ট। তাহলে আমি এখানে কি অ্যাড করব বলো? সেন্টার ট্যাগ। সেন্টার ট্যাগ শুরু এবং যেখানে তুমি শেষ করবা অতটুক লেখাটা মাঝখানে আসবে। সো আমি এটাকে সেভ করলাম। দেখো তোমাদের একটা জিনিস দেখাই, এখন আমি যদি এটাকে রিফ্রেশ করি তাহলে অটোমেটিক্যালি এটা দেখো ওইটা যেহেতু সেভ করছি সেই অনুযায়ী এটা চেঞ্জ হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? ক্লাসের সবাই টেক্সট ফরম্যাট করতেছি, প্রথমে লেখাটাকে মাঝখানে আনলাম। সবাই কি বুঝছো? জি ভাইয়া। ক্লাসের সবাই, অনলাইনে যারা আছো ভাইয়ারা, সবাই কি দেখতে পাচ্ছ স্ক্রিন? জি ভাইয়া। ওকে, সো এইবারে আসো হ্যালো ওয়ার্ল্ডটা নিয়ে আরো কিছু কাজ করি। সাপোজ এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটাকে আমি বোল্ড করব। বোল্ড বুঝো তো নিশ্চয়ই, তাই না? মানে গাঢ় করে। বোল্ডের জন্য বি ট্যাগ, ট্যাগ গুলো একটু মনে রাখো। বি ট্যাগ শুরু,
এবং শেষ কোথায় করবা? মানে সাপোজ আমি যদি এখানে শেষ করি তাহলে বলো তো প্রবলেমটা কি হবে? হ্যালো টুকু শুধু হবে। হ্যালোটা আলাদা বোল্ড sentence হয়ে হবে, যাবে। ওয়ার্ডটা বোল্ড হবে না। আসো এটাই করি, সেভ করলাম। দেখতে পাচ্ছো পার্থক্য দুইটার মধ্যে? একটু বড় করি, ক্লাসের সবাই দেখতে পাচ্ছ? জি ভাইয়া। ফাইন, নেক্সট। এই বোল্ড ট্যাগটাকে যদি আমি ওয়ার্ডের পরে নিয়ে যাই, সেক্ষেত্রে পুরা জিনিসটাই কিন্তু বোল্ড অক্ষরে থাকবে। আশা করি সবাই বুঝতে পারতেছো কিভাবে বোল্ড করলাম, সবাই কি বুঝছো? জি ভাইয়া। এবারে আসো আমরা এই লেখাটাকে আন্ডারলাইন করতে চাই। আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ, এবং ইউ ট্যাগটা ক্লোজ করতে হবে। আচ্ছা ভাইয়া, একটা কোয়েশ্চেন ছিল। বলো ভাইয়া। আচ্ছা ভাইয়া, বোল্ড ট্যাগ যে ইউজ করলাম বা আন্ডারলাইন, বা ওইটা কি সিরিয়ালি মেনটেন করে এন্ড করতে হবে নাকি যে কোনো জায়গায় এন্ড করলে হবে? না না, যে কোনো জায়গায় এন্ড করলেই চলবে ভাইয়া। খুব ভালো একটা প্রশ্ন করছো। মানে যেইভাবে শুরু করছো ওইভাবে যদি নাও করো প্রবলেম নাই, স্মার্ট কম্পিউটার। মানে ও বুঝছে যে এন্ড করছো, আগে হোক পরে হোক কোনো প্রবলেম। সেভ করলা, এবার আন্ডারলাইন আসবে। হ্যালো ওয়ার্ল্ডে আন্ডারলাইন চলে আসছে। ফাইন, এবার ভেরা ইটালিক করব। ইটালিক বুঝছো তো, বাঁকা আই, আই ট্যাগ শুরু এবং আই ট্যাগ শেষ। দেখো আমি উল্টাপাল্টা করছি কিন্তু, তাতেও কোনো সমস্যা হবে না, এটা ইটালিক হবে। সেভ করো। মানে ওই পেজটা যদি খোলা থাকে তাহলে কিন্তু সুবিধা কি জানো, মানে আমার বারবার আর সেভ অ্যাজ দিতে হবে না, কারণ অটো এটা চেঞ্জ হয়ে যাবে। হ্যালো ওয়ার্ল্ড লেখাটা ইটালিক আসছে। তো ভেরা আমরা বেশ কয়েকটা ফরম্যাট দেখলাম কিভাবে ইটালিক করে, আন্ডারলাইন করে, বোল্ড করে। আরো অনেক কিছু করা যায়, মানে একটা একটা করে শিখাবো, একদিনে সব শিখাবো না। একটা ধরো স্ট্রাইক ট্যাগ। স্ট্রাইক ট্যাগ হলে কেটে দিব। মানে এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখা, এটাকে যদি আমি স্ট্রাইক ট্যাগ দিই তাহলে লেখাটা কাটা যাবে। দেখাই, স্ট্রাইক, স্ট্রাইক ট্যাগ ক্লোজ করলাম হ্যালো ওয়ার্ল্ড এর পরে। সাপোজ আমি ও হ্যালোর পরে ক্লোজ করলাম, তাহলে হ্যালো লেখাটা কাটা যাবে। দেখতে পাচ্ছ সবাই? এটা এটা কখন দরকার হয়, মানে ধরো তুমি একটু কিছু লিখতেছো, ওয়েবসাইটে একটা ইনফরমেশন লিখলা যে এখন এটার দাম 500 টাকা না, কাটা 400 টাকা। তখন আমরা এই স্ট্রাইক ট্যাগটা ইউজ করি। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ফাইন, ফাইনালি আমরা কয়েকটা মজার জিনিস শিখবো কিভাবে আমরা এইচটিএমএল টেক্সট ফরম্যাটিং এর মধ্যে ফন্টের কালার চেঞ্জ করতে পারি। আরো অনেক কিছুই আছে, আমরা একদিনে সব শিখবো না, স্টেপ বাই স্টেপ শিখবো। প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু প্রতিদিনই হবে, এবং ক্লাসের অংশে আমি একসাথে থিওরি এবং প্র্যাকটিক্যাল এই কারণে পড়াই না, এটা একটু হেজি হয়ে যায়। মানে থিওরিও একটু অংশে আসবো, আমরা প্র্যাকটিক্যাল অংশগুলো করবো, তোমরাও করবা বাসায়, এগুলো ট্রাই করে দেখো। আর ক্লাসের রেকর্ডিং গ্রুপে থাকবে, তোমরা কোনো জায়গায় ভুলে গেলে রেকর্ডিংটা দেখে তোমাদের সুবিধা হবে ইনশাআল্লাহ। ওকে, সো আমরা এখন চলো এই লেখাটাকে কালার চেঞ্জ করি। তার জন্য আমার ফন্ট ট্যাগ ইউজ করতে হবে। ফন্ট, ফন্টের মধ্যে ফন্ট কালার। এখানে ভাই একটা কথা আছে, কালার বানান কিন্তু আমেরিকান ইংলিশ ইউজ করা হয়েছে। তোমরা কি দেখছো, মানে যেহেতু কম্পিউটার গুলা মাইক্রোসফটের তৈরি, এইচটিএমএল ডিজাইন করা ওই অনুযায়ী, নোটপ্যাড সফটওয়্যার ওরা ডিজাইন করছে, এই কারণে ব্রিটিশের বদলে এটা আমেরিকান ল্যাঙ্গুয়েজ কালার ইউজ করা হয়েছে। COLOR, ইউ দিলে কাজ করবে না। আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। সাপোজ ফন্ট কালার, ফন্ট কালার আমি কি দিব? ফন্ট কালার আমি দিব সাপোজ ধরো রেড। তাহলে অবশ্যই ইকুয়াল টু দিয়ে যে কালারটা দিবা সেটা ইনভার্টেড কমার মধ্যে, ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। এবং আমি একটু বলে রাখি, ফন্টের মধ্যে অনেকগুলো অপশন আছে। ফন্ট সাইজ আছে, ফন্ট ফেস আছে, ফেস মানে হলো ফন্টের নাম, ফন্ট কালার। তো ট্যাগটার নাম কিন্তু ফন্ট, ট্যাগের নাম কিন্তু ফন্ট কালার না। ট্যাগের নাম ফন্ট, তাহলে ফন্ট ট্যাগটা তো অবশ্যই আমাকে ক্লোজ করতে হবে। তাহলে সেটা ক্লোজ করব কোথায়? হ্যালো ওয়ার্ল্ড এর পরে
তাইলে এখানে কিন্তু সব লিখতে হবে না, শুধু কোন ট্যাগটা ক্লোজ করবা বলতো, ফন্ট ট্যাগটা ক্লোজ করলেই হবে। ফন্টের মধ্যে কালার রেড আছে সেটা অন্য কথা। তো এখানে আমাদের তাহলে বাকি জিনিসটা কি আসলো, মানে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা লাল কালারে আসবে। তো আমরা যদি একটু সেভ করি, এবার এটা একটু দেখতে চাই, তাহলে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা লাল কালারে রয়েছে। অবশ্যই ওয়েব পেজে কালারফুল ডকুমেন্ট না হইলে, ছবি টবি না থাকলে তোমার ওয়েব পেজ আকর্ষণীয় হবে না, সুন্দর লাগবে না। সবাই কি বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, সো হ্যালো ওয়ার্ল্ড লেখাটাকে আমরা, তোমরা চাইলে যে কোনো কালার দিতে পারো। মেয়েদের পছন্দের কালার পিঙ্ক, হ্যাঁ, তো আমি একটু পিঙ্ক কালার দেখতে চাই যে কেমন হয়। এটা পিঙ্ক কালার হয়ে গেছে। তোমরা কি কালার দেখতে পাচ্ছ নাকি অনলাইনে যারা আছো? জি ভাইয়া। সাপোজ যে কোনো কালার তুমি যদি লেখো তাইলে সেটা আসবে, ব্লু দিলে ব্লু কালার আসবে। হোপফুলি বুঝতেছো, মানে কালার চেঞ্জ করা কোনো একটা ঝামেলাই না। ফন্ট কালার দিয়ে নাম লিখে দিবা এবং ফন্ট ট্যাগটা ক্লোজ করবা। ক্লাসের সবাই কি বুঝছো? তো আমরা মোটামুটি আজকের ক্লাসে শিখলাম কিভাবে একটা HTML পেজ খুলতে হয়, তার টাইটেল কিভাবে চেঞ্জ করতে হয়, বডির মধ্যে কিভাবে লিখবা এবং টেক্সট গুলাকে কিভাবে ফরম্যাট করবা। মানে এগুলা আসলে টেক্সট ফরম্যাটিং পোর্শনটা খুব একটা ছোট পোর্শন না, অনেকগুলা কাজ আছে এর মধ্যে। আমরা একদিনে না সবগুলা ট্যাগ শিখতে যাব না, তাইলে হজবরল হয়ে যাবে। তোমরা যেটা করবা, যে ট্যাগ গুলো আমি যেদিন শিখাইতেছি সিরিয়ালি এগুলা করবা, বাসায় প্র্যাকটিসও করবা। এইটা করার জন্য খুব একটা কষ্ট করতে হবে না, পড়াশোনা ভাববাই না, জাস্ট কম্পিউটার নিয়ে বসে একটু কাজগুলো শিখবা প্রত্যেকদিন। তাহলে দেখবা যে তোমার ওয়েব পেজ ডিজাইন তুমি শিখে গেছো। থিওরিটিক্যাল কতগুলো অংশ আছে সেগুলো আমি পড়াই দিব, সুন্দরভাবে সেগুলো পড়ে নিবা। সবাই কি আমার কথা বুঝছো সবাই? গ্রুপে অ্যাড হয়ে দিবা। আমার আইডিতে নক করো, তাহলে আমি গ্রুপে, আর কেউ যদি আইডি না জেনে থাকো তাহলে যে ফ্রেন্ড বা যার মাধ্যমেই আসছো তাকে বইলো অ্যাড করে দিতে, আমি অ্যাকসেপ্ট করে নিব, তাইলে গ্রুপে অ্যাড হয়ে যাবা। গ্রুপে আমরা সব ডকুমেন্ট এবং ভিডিও লেকচার গুলোও দিয়ে দিব। তোমাদের টাইমিংটা হবে সোমবার বুধবার মানে বিকাল 5:30টায়। এই টাইমিং এ আমরা 4 নাম্বার চ্যাপ্টার আগে শেষ করব, দেন চ্যাপ্টার 3 করাবো। আর 3 এর পরে করাবো হচ্ছে 5। যারা 5 আগে করছো তারা চাইলে ক্লাসটা রিপিটও করে নিতে পারো, মানে হয়তো এতদিনে ভুলে গেলাম, কারণ এই কোর্সটাতে আমি 5টা অধ্যায় সিরিয়ালি পড়াবো। নেক্সট দিন দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকো সবাই।